ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা তোমাদেরকে যে লাস্ট প্রমিসটা করেছিলাম যে আমরা রেসপিরেশন থেকে রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটি পড়েছি, তারপর আমরা যে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পড়েছি, এক্সচেঞ্জ অফ গ্যাসেস পড়েছি উইথিন লাংস, টিস্যু অ্যান্ড ব্লাড। তো এরপরে আমরা রেগুলেশনটা পড়বো বলেছিলাম, মানে রেসপিরেশনের রেগুলেশন। তো রেসপিরেশনের রেগুলেশন পড়তে গেলে পরে রেসপিরেশন বা ব্রিদিং মেকানিজম সম্পর্কে আমাদের জানতে হবে। তো আজকে সেই ব্রিদিং মেকানিজম পড়বো, তার সঙ্গে সঙ্গে সেই ব্রিদিং মেকানিজম বা রেসপিরেশনের রেগুলেশনটা আমরা পড়বো। তো চলো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা বিষয় যে সম্পর্কে আমি ভিডিওগুলো দিচ্ছি, আপলোড করছি, সেগুলো নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেতে পারো। তো শুরু করা যাক। ব্রিদিং মেকানিজম, প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া, যেটাকে আমরা বলছি ব্রিদিং মেকানিজম। তো এই প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়াকেই আমরা বলছি ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। ব্রিদিং মেকানিজম দুভাবে সম্পন্ন হচ্ছে, একটা ইন্সপিরেশন বা প্রশ্বাস, যেটা শুধুমাত্র 2 সেকেন্ডের জন্য পারজিস্ট করে, একটা হচ্ছে এক্সপিরেশন বা নিঃশ্বাস, যেটা 3 সেকেন্ডের জন্য পারজিস্ট করে। এবং ইন্সপিরেশন আর এক্সপিরেশন মিলে টোটাল একটা সাইকেল কমপ্লিট হতে তাহলে আমার সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে যদি একটা সাইকেল কমপ্লিট হয়, 5 সেকেন্ড সময় লাগে একটা সাইকেল কমপ্লিট হতে, তাহলে 1 মিনিটে 60 সেকেন্ডকে 5 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 1 মিনিটে ব্রিদিং কতগুলো হয়? 60/5 = 12 বার, অর্থাৎ দিস ইজ দ্য ব্রিদিং রেট, যেটা এমভিআর এভিআর আমরা পড়েছি এর আগের ভিডিওগুলোতে। ব্রিদিং রেট, রেসপিরেটরি ভলিউম এবং ক্যাপাসিটি পড়ার সময় কিন্তু আমরা ব্রিদিং রেট এমভিআর এভিআর পড়েছিলাম, মিনিট ভেন্টিলেশন রেট এবং অ্যালভিওলার ভেন্টিলেশন রেট। তো সেখানে আমরা 12 বার দিয়েছিলাম, তোমরা একটু মনে করে দেখো। এটা হচ্ছে আমার ব্রিদিং রেট। যাই হোক, তো আমরা এই ব্রিদিং পড়বো। তো এই ব্রিদিংয়ের জন্য আমার কতগুলো মাসেলস ইনভলভ আছে, সেই মাসেলসগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। হোয়াট আর দ্য মাসেলস রিকোয়ার্ড ফর ব্রিদিং? মাসেলস বা পেশি কোনগুলো আমার দরকার? মূলত যে পেশিগুলো দরকার তারা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পেশি, যেটা বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথক করে রাখে। তারপরেই ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারকস্টাল মাসেল, আন্তঃপঞ্জরাস্থি পেশি। ইন্টারকস্টাল মাসেল আবার দু রকমের, এক্সটার্নাল আর ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকস্টাল আর ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি। এছাড়াও রয়েছে অ্যাবডোমিনাল মাসেল বা উদর পেশি তো এই পেশিগুলো আমার লাগে ব্রিদিং মেকানিজমের জন্য, প্রশ্বাস এবং নিঃশ্বাসের জন্য। তো এই ব্রিদিং মেকানিজমটা যে প্রিন্সিপালের উপর বেস করে আছে সেটা কিন্তু গ্যাসের সূত্র পড়েছিলাম, বয়েলের সূত্র। সেই বয়েলের সূত্রের উপর বেস করে আছে যে চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, বা আয়তন বাড়লে পারে চাপ কমবে, আয়তন কমলে পারে চাপ বাড়বে। তো এই প্রিন্সিপালের উপর বেস করেই কিন্তু আমার ইন্সপিরেশন এবং এক্সপিরেশনটা হয়ে থাকে। তো এইটাকে আমরা আমাদের চিরাচরিত যে লাংসের স্ট্রাকচার বা বক্ষপঞ্জস্থির স্ট্রাকচার দিয়ে বোঝানো হয় সেটা দিয়ে না করে আমরা স্কিমেটিক ওয়েতে এটাকে বুঝবো। তো তার জন্য আমি একটা চার্ট করে নেব। স্কিমেটিক ওয়েতে বোঝার জন্য আমরা একটা চার্ট করে নিই, ইরেজ করে দিচ্ছি। 3টে ক্যাটাগরি করব আমরা। একটা হচ্ছে স্বাভাবিক প্রশ্বাস, স্বাভাবিক
নিঃশ্বাস এবং বলপূর্বক নিঃশ্বাস, বলপূর্বক নিঃশ্বাস বা ফোর্সফুল এক্সপিরেশন। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপিরেশন, এটা হচ্ছে ইন্সপিরেশন, আর এটা হচ্ছে ফোর্সফুল এক্সপিরেশন। আর এইদিকে আমরা করে নিই কতগুলো প্যারামিটার। প্যারামিটার, তো সবার প্রথমে যে প্যারামিটারটা নেব সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফেরিক প্রেশার। তারপরে নেব আমরা ইন্ট্রা পালমোনারি প্রেশার, ইন্ট্রা ফুসফুসের ভেতরের যে চাপ, ইন্ট্রা পালমোনারি প্রেশার। ওকে, তারপরে নেব লাং ভলিউম অর্থাৎ ফুসফুসের আয়তন, লাং প্রেশার, ফুসফুসের চাপ, এটাকে আমরা নেব। তারপরে আমরা নেব ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পেশি। তারপরে আমরা নেব এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি। ওকে, তো এই প্যারামিটারগুলোর উপর বেস করে আমরা স্বাভাবিক প্রশ্বাস, স্বাভাবিক নিঃশ্বাস এবং এক্সপিরেশন করব। আচ্ছা, অ্যাটমসফেরিক প্রেশার এই তিনটার ক্ষেত্রেই আমাদের কি থাকবে না 760 mmHg। দেখেছি বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ পারস্তম্ভ চাপের 760 মিলিমিটার, এই জন্য Hg মানে হাইগ্রোমিটার, পারস্তম্ভের চাপ। তাহলে সব জায়গাতেই 760 মিলিমিটার Hg থাকবে, এখানেও 760 মিলিমিটার Hg থাকবে। এবারে ইন্ট্রাপালমোনারি প্রেশার প্রশ্বাসের ক্ষেত্রে কি হবে? প্রশ্বাসের ক্ষেত্রে আমরা দেখব যে ইন্ট্রাপালমোনারি প্রেশারটা কম থাকবে, ফুসফুসের ভেতরের চাপ কম থাকবে। তো সেই চাপটাকে সাম্য অবস্থায় নিয়ে আসার জন্য পরিবেশ থেকে বা বায়ুমণ্ডল থেকে বায়ু ভেতরের দিকে ছুটে আসবে। এবার চাপটা কম কি করে হচ্ছে, ভেতরের চাপটা কম কী করে হচ্ছে, তার কারণ আয়তন বেড়ে যাচ্ছে। কার আয়তন বেড়ে যাচ্ছে না ফুসফুসের ভেতরের যে আয়তন বা বক্ষগহ্বরের যে আয়তন, সেই আয়তনটা বেড়ে যাচ্ছে। আয়তনটা কিভাবে বাড়ছে না এই যে ডায়াফ্রাম মাসেল এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এদের সংকোচনের ফলে, ডিউ টু কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম অ্যান্ড কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। আচ্ছা, আমাদের যে পাঁজর, আমাদের যে বক্ষ পাঁজর রয়েছে, যে 12 পেয়ার অফ রিবস রয়েছে, তার মধ্যে 10টা ফ্রি এবং বাকি যে 2 জোড়া রয়েছে তারা ফ্লোটিং থাকে আমরা জানি। এবং মাঝখানে আমাদের রয়েছে স্টারনাম, পেছন দিকে ভার্টিব্রা দিয়ে ভার্টিব্রাল কলামের সাথে এরা জড়িত আছে। তো এই যে বুকের যেটা আমাদের বক্ষ পাঁজর বলছি আমরা, যেটা হাত দিলে পরে বোঝা যাচ্ছে, তো এর বাইরের দিকে জড়ানো আছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, আর ভেতরের দিকে এটা যদি আমার বক্ষ পাঁজর হয়, এগুলো কাটা, বুকের কাটাগুলো, তো বাইরের দিক থেকে যে মাসেলটা আছে সেটা এক্সটার্নাল, আর ভেতরের দিকে যেটা আছে সেটা ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। তো এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এবং ডায়াফ্রামের কন্ট্রাকশনের জন্য আমার কি হবে না বক্ষ পাঁজরের ভেতরের যে ক্যাভিটি, দ্য ক্যাভিটি ইনসাইড দ্য রিব কেজ দ্যাট উইল বি ইনক্রিজড, আয়তনটা বেড়ে যাবে। সেটা ডরসিভেন্ট্রালি হতে পারে, সেটা অ্যান্টেরিয়র পস্টেরিয়র হতে পারে। যেমন ডায়াফ্রাম মাসেলটা আমাদের ঠিক বক্ষ পাঁজরের নিচে রয়েছে, এই জায়গাটায়, বুকের এই জায়গাটায় নিচের দিকে রয়েছে, যেটা উদরগহ্বরকে বক্ষগহ্বর থেকে আলাদা করছে। তো যখন আমাদের ইন্সপিরেশন করতে হয় তখন এই ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে। তো ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে সেটা নিচের দিকে নেমে যায়, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে সেটা নিচের দিকে নেমে যায়, এবং আমাদের যে বক্ষগহ্বর, দ্য ক্যাভিটি অফ রিব কেজ দ্যাট উইল বি ইনক্রিজড অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র, উপরে এবং নিচের দিকে বাড়তে থাকে। এই ডায়াফ্রাম যদি নিচের দিকে নেমে যায় তাহলে এইটা উপরের দিকে উঠবে এবং এইটা নিচের দিকে নামবে, তাহলে আমার অ্যান্টেরিয়র পস্টেরিয়র সাইজের ভলিউম ইনক্রিজ করে যাবে। তো এখানে আমরা দেখব ডায়াফ্রামের মাসেল কী হবে, কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করে, এবং ফলে অ্যান্টেরিয়র পস্টেরিয়র সাইজ ইনক্রিজড, কার না রিব কেজের। তো সেইখানে যদি সাইজ ইনক্রিজ হয়
তো ওইখানে প্রেশার আয়তন বাড়বে, চাপ কমে যাবে। কত চাপ কমে যাবে? 4 থেকে 6 মিলিমিটার কমে যাবে। 60 ছিল, তো আমরা 4 করি 754, 6 মিলিমিটার আমরা হ্যাঁ 54 সামথিং মিলিমিটার এইচজি আমার প্রেশারটা লো হয়ে যাবে। দেখো ডিউরিং ইন্সপিরেশন আমার ইন্ট্রাপালমোনারি প্রেশারটা কত হয়ে যাবে? 754 মিলিমিটার। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে স্বাভাবিক প্রশ্বাসের বা ইন্সপিরেশনের সময় ইন্ট্রাপালমোনারি প্রেশারটা কত থাকে, ঠিক আছে 754। এবার এইটা ভ্যারি করতে পারে বিভিন্ন সময়, কারণ এই প্রশ্বাস ক্রিয়াটা তো অনেক রকমের হতে পারে। যেমন আমরা যখন ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিগুলো পড়েছিলাম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম পড়েছিলাম, জোরে করে একটা নিঃশ্বাস নিচ্ছে, তো সেই সময় একটু কিন্তু আলাদা হতে পারে সেটা। ওকে, তো যাই হোক, তাহলে ইনক্রিজ করলো, তার লাং ভলিউম কী হবে? এই সময় ইনক্রিজ করবে, লাং ভলিউম উইল বি ইনক্রিজ। এখানে দেখতেই পাচ্ছি আমরা ইনক্রিজড হলো। লাং প্রেশার কী হবে? ডিক্রিজড করে যাবে। কতটা ডিক্রিজ করলো? 4 থেকে লেস দেন 4 to 6 mm লেস দেন অ্যাটমসফেরিক প্রেশার এপি, এবং সেটার মান কত? 754 মিলিমিটার এইচজি। ওকে, তাহলে আবার এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কী করবে? এখানে কন্ট্র্যাক্ট করবে, এবং এর ফলে ডরসি ভেন্ট্রালি এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, যেটা আমার সামনের দিকে রয়েছে, আমাদের রিব কেজের একদম সামনের দিকে যে মাসেলটা রয়েছে, সেই মাসেলটা কন্ট্র্যাক্ট করলে পারে সামনে ভেন্ট্রাল সাইড, এটা পিঠের দিক থেকে আমরা ডরসাল সাইড বলি, পৃষ্ঠদেশ, আর বুকের দিক থেকে ভেন্ট্রাল সাইড বলি বা অঙ্কীয় দেশ। তো সামনে এবং পেছন দিকে, বুকের দিকে এবং পিঠের দিকে বক্ষগহ্বরের আয়তন বাড়বে। তাহলে দেখো যখন ডায়াফ্রাম কন্ট্র্যাক্ট করলো তখন উপরে এবং নিচে আমার সাইজ ইনক্রিজ হলো। যখন আমার এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্র্যাক্ট করলো তখন এটা আমার সামনের দিকে এবং পেছন দিকে ইনক্রিজ করলো উইথ স্টারনামটাকেও কিন্তু সামনের দিকে বাড়িয়ে দেয়। তাহলে আলটিমেটলি কন্ট্র্যাক্ট করে কোন দিকে করে? না, ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল সাইজ ইনক্রিজড কার? রিব কেজের, তাই না? তাহলে ডরসো ভেন্ট্রাল সাইড ইনক্রিজ হয়, এইখানে অ্যান্টেরিয়র পস্টেরিয়র সাইজ ইনক্রিজ হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ডায়াফ্রামের ইনক্রিজ কন্ট্রাকশন রিব কেজকে কোন দিকে ইনক্রিজ করে? অ্যান্টেরিয়র পস্টেরিয়র সাইডে, ডরসাল ভেন্ট্রাল সাইডে, না কিন্তু অন্য কোনো অ্যাক্সিসে? ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার স্বাভাবিক প্রশ্বাস। এবার নিঃশ্বাসের সময় কি হচ্ছে? যখন আমার আয়তন কমে যাচ্ছে তো চাপ বেড়ে যাবে। এবার আয়তনটা কখন কমবে? না, এই দুটো মাসেলই যখন রিল্যাক্স করে যাবে, ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, ওয়েন ইট উইল বি রিল্যাক্সড। তাহলে এইখানে আমরা কি করে দেবো? না, রিল্যাক্সড করে দেবো আমরা। কাকে? ডায়াফ্রামকে এখানে কি করে দেবো? রিল্যাক্সড। এরা যদি রিল্যাক্সড হয়ে যায় তাহলে ডায়াফ্রাম আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে অ্যান্টেরিয়র পস্টেরিয়র সাইডের যে ইনক্রিজ হয়েছিল ভলিউমটা, সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ নাও ইট উইল বি ডিক্রিজড। তাহলে ডিক্রিজড করে যাবে। লাং ভলিউম কি হবে? ডিক্রিজড করে গেল। ওকে, তারপরে বলছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এটাও রিল্যাক্সড করে যাবে। তাহলে ডরসোভেন্ট্রাল যে ইনক্রিজ হয়েছিল সেটাও কমে যাবে। ফলস্বরূপে কী হলো? বক্ষগহ্বরের যে সাইজটা ইনক্রিজ হয়েছিল সেটা আগের অবস্থায় ফিরে আসলো, যেটাকে আমরা বলতে পারি সাইজটা কমে গেল। তো আয়তন কমে গেলে চাপ বেড়ে যাবে। কতটা চাপ বেড়ে যাবে? 760 ছিল, আবার যে 4 থেকে 6 কমেছিল সেই 4 থেকে 6 আবার বেড়ে যাবে। 700 ধরো 62 থেকে 764 হয়ে যাবে, 764 হয়ে গেল mmHg। তাহলে প্রেশার কি হলো? এখানে ইনক্রিজড করে গেল। প্রেশার কি করলো? ইনক্রিজড করে গেল। ভলিউম ডিক্রিজড করে গেল অ্যান্ড প্রেশার ইনক্রিজড। প্রেশার কি হলো? লাং প্রেশার কি হলো? এখানে ইনক্রিজড করে গেল। ওকে, তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে। লাং প্রেশার ইন্সপিরেশনের সময় লাং প্রেশার ডিক্রিজড করে যায়, আর এক্সপিরেশনের সময় লাং প্রেশার ইনক্রিজ করে গেল। কতটা ইনক্রিজ করলো এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4 থেকে 6 মিলিমিটার যেটা কমেছিল সেটা ইনক্রিজ হলো, 62 থেকে 64 হয়ে গেল। ওকে, স্বাভাবিকের থেকে। আচ্ছা, এবারে আমরা এখানে আরেকটা প্রসেস পড়বো। এই যে এই ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, এটাকে অ্যাক্টিভ না প্যাসিভ প্রসেস? প্রসেসটা কী ধরনের? ওয়েদার অ্যাক্টিভ অর প্যাসিভ, সক্রিয় অথবা নিষ্ক্রিয়, অ্যাক্টিভ অর প্যাসিভ, এটা হচ্ছে প্যারামিটার। তো কন্ট্রাকশন হচ্ছে এখানে মাসেলগুলো, মাসেল কন্ট্রাকশনের জন্য এটিপি খরচা হয়। আমরা মাসেল সিস্টেম বা মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন চ্যাপ্টারটাতে সেখানে আমরা পড়বো যে বেশি সংকোচন এবং প্রসারণের জন্য আমার এটিপি খরচা হয়। সার্কোমিয়ারের মধ্যে হবে, আমরা দেখবো দুটো জেড লাইনের মাঝের স্থানটাকে সার্কোমিয়ার বলছি। সেই সার্কোমিয়ারে এটিপি সংশ্লেষণ যদি খরচা যদি না হয় তাহলে কিন্তু মাসেল কন্ট্রাক্ট করবে না। তো যেহেতু এখানে মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, যেহেতু এখানে এটিপি খরচা হচ্ছে, তাহলে ইন্সপিরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। ইন্সপিরেশন কি? ইট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, এটা হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া।
ক্রিয়া, অ্যাক্টিভ প্রসেস। বাট ইফ ইউ লুক ইন্টু দ্য এক্সপিরেশন প্রসেস, এখানে কিন্তু আমার কোনো মাসেল কন্ট্রাক্ট করছে না, রিল্যাক্স অবস্থায় আছে। তো রিল্যাক্স করার জন্য এটিপি আমার খরচা হয় না। সো ইন দ্যাট সেন্স রেসপিরেশন ইজ এ প্যাসিভ প্রসেস। আচ্ছা, এবারে বলছে বলপূর্বক নিঃশ্বাস, অতিরিক্ত পরিমাণে জোর করে আমি শ্বাস প্রশ্বাস ত্যাগ করছি, সেই সময় আমার কি হবে? বলপূর্বক নিঃশ্বাসের সময় একদম ভিতরে ঢুকে যাচ্ছে, পেটটা যেন একদম ভিতরে ঢুকে যাচ্ছে, মানে আয়তন আরও অনেক ছোট হয়ে যাচ্ছে, বক্ষগহ্বরের চাপ আরও অনেক বেড়ে যাচ্ছে। যত বেশি আয়তন ছোট হবে, চাপ তত বেশি বাড়বে। এবং এই সময় দেখা যায় যে ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এরাও কিন্তু রিল্যাক্সড থাকে। এরা কি থাকে? রিল্যাক্সড থাকে। খুব মজার বিষয়, রিল্যাক্সড, দুটোই রিল্যাক্সড। তাহলে কথা হলো এরা রিল্যাক্স থাকলো, ফলস্বরূপে কি হলো? আয়তনটা আর বাড়তে পারলো না, বেশি করে রিল্যাক্সড হয়। রিল্যাক্স শুধু না, বেশি করে রিল্যাক্স থাকে, বেশি করে রিল্যাক্স থাকে, এটা আমরা মাথায় রাখবো। তাহলে যে লাং ভলিউম ছিল সেটা কি হবে? মোর ডিক্রিজড, আরও বেশি করে কমে যাবে, মোর ডিক্রিজড। লাং প্রেশার কি হবে? মোর ইনক্রিজড, আরও বেশি করে প্রেশারটা বেড়ে যাবে। কতটা বেড়ে যাবে? 764 ছিল 766 mm এই জিতে পৌঁছে যাবে, অতিরিক্ত প্রেশার হয়ে যাবে। ওকে, এবার এই সময় আরও একটা মাসেল কাজ করে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল। কোন মাসেল? অ্যাবডোমিনাল মাসেল আর ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। আমরা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল পড়লাম এতক্ষণ, বাট নাও এখানে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল will be contracted. ওকে, তাহলে এইখানে দেখতে পাচ্ছি আমরা ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল রিল্যাক্স হয়ে আছে, কিন্তু অ্যাবডোমিনাল পেশি আর ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্র্যাক্ট করেছে। তাহলে এই প্রসেসটা, অর্থাৎ বলপূর্বক নিঃশ্বাসটা প্যাসিভ প্রসেস না অ্যাক্টিভ প্রসেস হবে? যেহেতু রিল্যাক্স করে আছে দুটো পেশি, তো মনে হচ্ছে যেন এটা প্যাসিভ প্রসেস হবে। বাট এইখানে অ্যাবডোমিনাল মাসেল এবং ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল কিন্তু কন্ট্র্যাক্ট করছে। তো কন্ট্র্যাক্ট হচ্ছে মানে এটিপি খরচা হচ্ছে, তাহলে এটাও কিন্তু এক ধরনের অ্যাক্টিভ প্রসেস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ প্রসেস। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, অ্যাক্টিভ প্রসেস যে আমার নর্মাল এক্সপিরেশন সেটা হচ্ছে প্যাসিভ প্রসেস, বাট বলপূর্বক এক্সপিরেশন যেটা ফোর্সফুল এক্সপিরেশন নিঃশ্বাস, সেটা কিন্তু আমার অ্যাক্টিভ প্রসেস। ওয়াই অ্যাক্টিভ প্রসেস? কারণ এইখানে অ্যাবডোমিনাল মাসেল আর ইন্টারকস্টাল মাসেল কন্ট্র্যাক্ট হচ্ছে, বাট আমার এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এবং ডায়াফ্রাম কিন্তু রিল্যাক্সড অবস্থাতেই আছে। তো দিস ইজ দ্য ব্রিদিং মেকানিজম। এরপর আমরা রেগুলেশনটা আলোচনা করবো যে এই ব্রিদিং মেকানিজমটা কন্ট্রোল কী করে হচ্ছে। ওকে, তো নেক্সট আমরা আলোচনা করবো এখন রেগুলেশন অফ ব্রিদিং মেকানিজম। রেগুলেশন অফ ব্রিদিং মেকানিজম। ব্রিদিং মেকানিজম দুরকমভাবে রেগুলেট হতে পারে। একটা হচ্ছে নিউরাল, একটা হচ্ছে নিউরাল কন্ট্রোল বলতে পারি আমরা, আরেকটাকে আমরা বলি কেমিক্যাল কন্ট্রোল। আরেকটাকে কি বলি? কেমিক্যাল কন্ট্রোল। আচ্ছা, তার জন্য আমরা একটা ব্রেনের ছবি করে নিই হালকা করে। ওকে, পন্স মেডুলা অবলঙ্গাটা। ওকে, আচ্ছা, কেমিক্যাল কন্ট্রোলের জন্য এইখানেই আমরা করে নিই হার্ট। ওকে, তো হার্টের এখান দিয়ে আমার মহাধমনী বেরোচ্ছিল, এই মহাধমনী থেকে আবার আমার তৈরি হচ্ছিল ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারিগুলো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, হৃৎপিণ্ড এটা আমরা জানি, হৃৎপিণ্ড। ওকে, এদিকে আমরা করে নিই লাংস। লাংস, ফুসফুস। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে পন্স আমরা জানি, আর এটা হচ্ছে একটু ফোলা হবে মেডুলা অবলঙ্গাটা। আচ্ছা, পন্সের মধ্যে একটা সেন্টার রয়েছে, এই জায়গাটা ধরো, এটাকে আমরা বলছি
নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক কেন্দ্র, আর মেডুলাতে যে কেন্দ্রটা রয়েছে সেটাকে আমরা বলছি রিদমিক সেন্টার, রিদমিক কেন্দ্র। ওকে, তো যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, একটা পার্টিকুলার লিমিট অবধি আমি লাংসটাতে এয়ার ভরতে পারছি, কিন্তু তারপর আরও নেওয়ার চেষ্টা করলে সেটা কিন্তু পারবো না। কেন পারবো না? কারণ তার জন্য আমাদের লাংসের যে ক্যাপাসিটি, সেই ম্যাক্সিমাম ক্যাপাসিটি টু এয়ার ড্রন ইন, সেটা কিন্তু এক্সিড করে গেলে পারে সেখান থেকে একটা সিগন্যাল আমার মেডুলাতে যায়, সেখান থেকে একটা সিগন্যাল আমার কোথায় যায়? মেডুলাতে যায়। কার মাধ্যমে যায়? কারণ লাংসের মধ্যে কিছু স্ট্রেচ রিসেপ্টর রয়েছে। লাংসের ভিতরে কি রয়েছে না, সাম কাইন্ড অফ স্ট্রেচ রিসেপ্টর, কিছু স্ট্রেচ রিসেপ্টর রয়েছে, যারা এই ওভার ইন্সপিরেশন বলতে পারি আমরা, ওভার ইন্সপিরেশনকে ডিটেক্ট করে এবং এইখান থেকে তখন সিগন্যালটাকে আমার কোথায় পাঠিয়ে দেয় না, রিদমিক সেন্টারে পাঠায়। রিদমিক সেন্টার তখন একে ইন্সপিরেশন করতে বাধা দেয়। এই যে রিফ্লেক্সটা, এই রিফ্লেক্সটাকে বলা হয় হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। এটাকে কি বলা হয়? হেরিং ব্রুয়ার প্রতিবর্ত ক্রিয়া, হেরিং ব্রুয়ার প্রতিবর্ত ক্রিয়া। ওকে, আর নিউমোট্যাক্সিক সেন্টার কি করে না, ইন্সপিরেশনকে আমার নিয়ন্ত্রণ করে। ইন্সপিরেশন আমার কখনো বেশি হয়, কখনো কম হয়, আমরা কখনো স্বাভাবিক নিঃশ্বাস, যখন দৌড়ে যাচ্ছি তখন বেশি করে নিঃশ্বাস নিচ্ছি। ওকে, তো নিউমোট্যাক্সিক সেন্টার কি করছে? অল্টারেশন অফ ইন্সপিরেশন, অল্টারেশন অফ ইন্সপিরেশনকে কন্ট্রোল করছে কে? নিউমোট্যাক্সিক সেন্টার। রিদমিক সেন্টার কি করছে আমার না, ছন্দটাকে বজায় রাখছে। ওকে, তো হেরিং ব্রুয়ার রিফ্লেক্সের মাধ্যমে কিন্তু মেডুলা অবলঙ্গটা থেকে আমার এটা কন্ট্রোল হচ্ছে। আচ্ছা, এবার এটা গেল নিউরোনাল কন্ট্রোল, এটা গেল কি কন্ট্রোল? নিউরাল কন্ট্রোল। দিস ইজ কাইন্ড অফ নিউরাল কন্ট্রোল। এবার আমরা কেমিক্যাল কন্ট্রোল করব। কেমিক্যাল কন্ট্রোলটা কীরকম? আমাদের ব্লাডের মধ্যে, ব্লাডটা তো যায়, ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা যায় ব্লাড থেকে, তারপর সেটা লাংসে যায়, অ্যালভিওলায় যায়, অ্যালভিওলাই সেটাকে বাইরে বের করে দেয়। সেটা এক্সচেঞ্জ কী করে হয় সেটা আমরা দেখেছি, যে প্রেশারের ভেতরে যখন প্রেশারটা বেশি থাকে, কত mmHg ছিল, তারপর সেটা বাইরে কত mmHgতে পাঠালো, 45, 50, 60, সেটার জন্য বাইরে পাঠানো হলো। সেগুলো আমরা দেখেছি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। সেটা আবার মনে করার জন্য তোমরা সেই আগের ভিডিওগুলো দেখে নেবে, যেখানে আমরা গ্যাস এক্সচেঞ্জ বা ট্রান্সপোর্ট অফ O2 অ্যান্ড CO2 পড়িয়েছি। তো যখন রক্তের মধ্যে CO2 এর লেভেল আর হাইড্রোজেন বা প্রোটনের মাত্রা, CO2 আর H+এর মাত্রা বৃদ্ধি পায়, মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায়, অতিরিক্ত বৃদ্ধি পায়, সেটাকে কি বলে? অ্যাসিডোসিস বলে, অ্যাসিডোসিস বলে। তো এই ধরনের ব্যাপারটা, এই মাত্রাটাকে ডিটেক্ট করে কিছু রিসেপ্টর, ঠিক আছে? যেমন তাদেরকে আমরা বলছি কেমো রিসেপ্টর। তারা কোথায় রয়েছে না, এই ক্যারোটিড আর্টারিতে রয়েছে। এটা কি না, ক্যারোটিড ধমনী, ক্যারোটিড ধমনী, যেটা হার্ট থেকে, মহাধমনী থেকে বেরোনোর পর আমাদের এই ব্রেনের পার্টগুলোতে ব্লাড, অক্সিজেনেটেড ব্লাডটা সাপ্লাই করে। তো এই ক্যারোটিড ধমনীগুলো থেকে কি রয়েছে এখানে না, পেরিফেরাল রিসেপ্টর, পেরিফেরাল কেমো রিসেপ্টর রয়েছে, কেমো রিসেপ্টর রয়েছে। এই পেরিফেরাল কেমো রিসেপ্টরগুলো হাই অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H+ আয়ন ইনসাইড দ্য ব্লাড ক্যান সেন্স, কারণ এর মধ্যে দিয়ে কী আছে? ব্লাডই আছে। তো এটা যদি খুব বেশি হয়ে যায়, যেটাকে আমরা অ্যাসিডোসিস বলছি, সেটা এই পেরিফেরাল রিসেপ্টরগুলো রিসিভ করে এবং এরা তখন সেই সেন্সটাকে পাঠিয়ে দেয় মেডুলা অবলঙ্গটাতে। এরা তখন সেই সেন্সটাকে কোথায় পাঠায়? মেডুলা অবলঙ্গটাতে রিদমিক সেন্টারে পাঠিয়ে দেয়। রিদমিক সেন্টার তখন আমার এই প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়াকে কীভাবে কন্ট্রোল করে না, হয় দ্রুত করে দেয়, যদি কার্বন ডাইঅক্সাইড যদি আমার বেশি হয়ে যায় শরীরের মধ্যে, ঘন ঘন আমি নিঃশ্বাস ত্যাগ করবো, ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করবো, মানে কার্বন ডাইঅক্সাইডকে যত বেশি বের করে দেবো। যখন আমাদের খাওয়া দাওয়া দেখবে একটু বেশি হয়ে যায়,
হাইপার হয়ে যায়, বেশি খেয়ে নিচ্ছি বিয়ে বাড়িতে গিয়ে, তো বেশি মেটাবলিজম করতে হচ্ছে, তো চট করে ঘুম আসবে না, কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে তৈরি হবে, তো বেশি বেশি করে তখন আমি মানে অক্সিজেন কম নিতে পারছি কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে বেশি বেশি করে ত্যাগ করার চেষ্টা করছি। ওকে, তো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করাকে দ্রুত করে দেয়, CO2 ত্যাগ করাকে দ্রুত করে বা মন্থর করে দেয়। কখনো মন্থর করে, যখন খুব বেশি মনে হচ্ছে তখন মন্থর করে দেয়। এটাকে বলে হাইপার ভেন্টিলেশন। এই ঘটনাটাকে কী বলে? হাইপার ভেন্টিলেশন। তাহলে কেমোরিসেপ্টরগুলো যখন অ্যাসিডোসিস হয়ে যায় তখন কোথা থেকে যায় না, ক্যারোটিড আর্টারিতে থাকে কেমোরিসেপ্টরগুলো। সেই ক্যারোটিড আর্টারি থেকে সিগন্যাল যায় মেডুলা অবলঙ্গাটার রিদমিক সেন্টারে, তখন লাংসকে বলে হাইপার ভেন্টিলেশন করতে। ওকে, তো হাইপার ভেন্টিলেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ কেমিক্যাল কন্ট্রোল উইথ অ্যাসোসিয়েটেড উইথ পেরিফেরাল কেমোরিসেপ্টর কোথায় আছে না, ক্যারোটিড আর্টারিতে আছে। পেরিফেরাল কেমোরিসেপ্টর কোথায় আছে? হার্টের থেকে নির্গত হওয়া ক্যারোটিড আর্টারি, যেটা সেই ক্যারোটিড আর্টারিতে আমার পেরিফেরাল রিসেপ্টর রয়েছে। তাহলে এই কেমিক্যালগুলো জন্যই, মানে কেমিক্যাল বলতে এখানে কার্বন ডাইঅক্সাইড আর প্রোটনের মাত্রাকে বোঝাচ্ছে, যেটা ওখানে সিগন্যাল পাঠাচ্ছে। আর নিউরোনাল কন্ট্রোল কী হচ্ছে না, লাংসের মধ্যে যখন আমার অত্যাধিক আমি অক্সিজেন নিয়ে নিয়েছি বা এয়ার ড্রন ইন করেছি, তারপর সেটা আর স্ট্রেচ হতে পারছে না, আর একটু স্ট্রেচ হলে পরে ওটা বেলুন ফেটে যাবে, সেরকম অবস্থা। সেটা যাতে না ফাটে তার জন্য একটা সিগন্যাল যায়, রিফ্লেক্স যায়। সেই রিফ্লেক্সটা মেডুলা অবলঙ্গাটা রিদমিক সেন্টারে যায়, যেটাকে আমরা বলছি হেরিং ডুয়ার রিফ্লেক্স, এবং এটার মাধ্যমে তখন আলটিমেটলি আমার লাংসের যে ইন্সপিরেশন সেটাকে কন্ট্রোল করা যায়। আর নিউমোট্যাক্সিক সেন্টার, যেটাকে আমরা বলছি অল্টারেশন সেন্টার ফর ইন্সপিরেশনটাকে কমিয়ে বাড়িয়ে আমাদের যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের ব্যাপারটা সেটাকে নিয়ন্ত্রণ করে। সো এইটা হয়ে গেল আমাদের রেগুলেশন অফ ব্রিদিং মেকানিজম। তো আমাদের রেসপিরেশন পার্ট থেকে, রেসপিরেটরি সিস্টেম থেকে মোটামুটি বেশিরভাগ পার্টগুলোই আলোচনা করা হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে যতটা পসিবল সম্ভব ইম্পর্টেন্ট MCQগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।